আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসুনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমান রয়েল। আমরা আসলে সবসময় আমাদের মানসিক রোগ বিশেষজ্ঞদের বা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদের সাথেই বিভিন্ন সময় মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, কিন্তু তার বাইরে যারা নীতি নির্ধারক আছেন, যারা আমাদের হেলথ পলিসিগুলো নির্ধারণ করবেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বা সরকারকে এ ধরনের কাজ করতে উৎসাহিত করবেন, তাদের সঙ্গেও কিন্তু আমাদের এগুলো নিয়ে বসা উচিত। আমরা সেটার জন্য আজকে তেমন একজন অত্যন্ত বিশেষ অতিথিকে উপস্থিত করেছি এবং আমাদের একজন সাইকিয়াট্রিস্ট আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদেরকে নিয়ে আজকে আমরা এই মানসিক রোগ বিশেষজ্ঞদের বাইরে অন্যান্য চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য কীভাবে দেখছেন এবং জাতীয় নীতি নির্ধারণে তারা কীভাবে ভূমিকা রাখতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। আমি আমাদের অতিথিদের আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সহযোগী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এবং আমার বামে আছেন ডাক্তার মোহাম্মদ শামসুল হাসান মাকসুদ, সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি রফিক স্যার আপনাকে দিয়ে শুরু করছি। আমরা এই ধরনের প্রশ্নগুলো সবাইকে করে থাকি, সেটি হচ্ছে সার্বিক সুস্থতার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন? আপনি ঠিকই বলেছেন। দেখেন, যে মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আসলে কোনো স্বাস্থ্যই স্বাস্থ্য না। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি বলে যে নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। সুতরাং আপনাকে মানসিক স্বাস্থ্য ভালো থাকলেই আমাদের শারীরিক যে স্বাস্থ্য, যেটা আমরা বলি যে সম্পূর্ণরূপে সুস্থ, সেটাকে কিন্তু বোঝা যায় যে তিনি সুস্থ আছেন। তার মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু আমাদেরকে সবসময় জোর দিতে হবে। এবং আমরা বলি যে মানসিকভাবে যদি সে যেমন একজন মানুষ তার ফ্যামিলিতে যদি সে সম্পূর্ণভাবে সে সার্বিকভাবে সে সুস্থ থাকেন এবং সব কিছু পরিবেশের সাথে সে মিলে যদি সুস্থ থাকতে পারেন, তাহলে কিন্তু একটি মানসিক স্বাস্থ্য তার ভালো থাকেন। তাহলে এই পরিবেশগত কারণেই হোক কিংবা ফ্যামিলিয়াল কারণেই হোক কিংবা তার শারীরিক কারণেই হোক, যেভাবেই তার এই মানসিক স্বাস্থ্যের যদি কখনো বিপর্যয় ঘটে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু তার যে ওয়ার্কিং ক্যাপাসিটি, যেটা আমরা বলে থাকি যে তার সার্বিক যে ওয়ার্কিং ক্যাপাসিটি কিংবা তার পরিবারের সাথে যে তার সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটি থাকা উচিত, সেটি কিন্তু আর থাকে না। কিংবা তার কলিগদের সাথেও সেই সম্পর্কটা কিন্তু থাকে না। তাহলে অবশ্যই তাকে উচিত যেন মানসিকভাবে তার যে স্বাস্থ্যটা, সেটি মাঝে মাঝে সেটি কীভাবে করতে পারেন, মানসিক স্বাস্থ্যটাকে এটা যাচাই করার জন্য কিন্তু তাকে যে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া, সেভাবে মাঝে মাঝে নিয়ে সে দেখতে পারেন। তাহলে কিন্তু যদি সেভাবে সম্পূর্ণ সুস্থ থাকে, তাহলে তার পারিবারিকভাবে সে যেমন একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। অফিসিয়ালও তার কলিগদের সাথে তার যে অফিস ওয়ার্কটা যেটা হবে সেটাও শান্তিপূর্ণ হবে এবং ভালোভাবে হবেন। এবং সেই জন্যই তার মানসিক স্বাস্থ্যটা ভালো থাকাটা খুবই খুবই জরুরি। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছে আবার ফিরবো। আমি মাকসুদ স্যার আপনার কাছে আসছি যে এখানে ডক্টর রফিক স্যার বলেছেন, একজন নন সাইকিয়াট্রিস্টের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আপনি একজন সাইকিয়াট্রিস্ট, আপনি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, আপনি মানসিক রোগীদেরকে সবসময় আপনি তাদের চিকিৎসা দিচ্ছেন। আপনার দৃষ্টিতে সার্বিক সুস্থতার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ভূমিকা কতটুকু? একজন মানুষের স্বাস্থ্য কিন্তু যদি আমরা সার্বিক স্বাস্থ্যের কথা চিন্তা করি, এটাকে কিন্তু মানসিক স্বাস্থ্যকে ফেলে এটা হবে না। এবং এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথাও তিনি বললেন। এখন আমরা যদি দেখি যে আমরা যে গত 20 বছর ধরে যে মানসিক স্বাস্থ্যে যে কাজ করছি, দেখলাম যে মানুষের যে স্বাস্থ্য সচেতনতা যতভাবে বৃদ্ধি পেয়েছে, তার সাথে সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বেড়েছে। আপনি দেখেন যে কিছু কিছু বড় বড় ঘটনা আমাদেরকে কিন্তু আরও বেশি এই ব্যাপারে আরও বেশি সজাগ করে দিচ্ছে। যেমন কোভিডের কথা দেখেন, কোভিডের সময় আমরা দেখি যে কী পরিমাণ মানুষজন খুব বিহ্বল হয়ে গিয়েছিল, প্যানিক হয়েছিল, তাদের সূচিবায়ু বেড়ে গিয়েছিল, তাদের ডিপ্রেশন অ্যাংজাইটি বেড়ে গিয়েছিল। এটা নিয়ে আমরা বিস্তর গবেষণা করেছি। এখন যে সাম্প্রতিক সময় যে আপনার যুদ্ধ হচ্ছে, বা তার আগে যে 5ই আগস্ট বা তার পরবর্তী সময় যে বাংলাদেশে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে গেল, মানুষজন কিন্তু যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারাও কিন্তু ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। রাইট, সবাই টিভিতে দেখেছে এবং ট্রমাটাইজড হয়েছে। জি, তো এখন এই যে 20 বছরের পরম্পরা আমরা দেখছি যে আগে মানুষজন এগুলি নিয়ে অত বেশি ব্যস্ত থাকতো না। এখন যে ইনফরমেশন যে সুপার হাইওয়ে, আমরা এক ক্লিক দিয়ে কিন্তু সব কিছু দেখে ফেলতে পারছি। এটাতে আমাদের যেমন স্বস্তিও বাড়ছে, আমাদের স্ট্রেসও কিন্তু বাড়ছে। 20 বছর আগে যদি বলেন যে বাংলাদেশে আরবানাইজেশন এখনকার মতো ছিল না, যত বেশি আরবানাইজেশন হবে, যত মানুষের জীবনযাত্রার ধারাবাহিকতা বাড়বে, ততই কিন্তু তার মধ্যে কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেসও বেড়ে যাবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অ্যাংজাইটি, ডিপ্রেশন আমাদের থেকে কোনো অংশে কম না। তো এই কারণে আমার মনে হয় মানুষের মানসিক স্বাস্থ্যের প্রকোপও বেড়েছে
সচেতনতাও বেড়েছে এবং তারা মানুষের কাছে আরও বেশি মানে মানসিক স্বাস্থ্য চিকিৎসা নেওয়ার জন্য আরও বেশি বেশি করে আসছে। এই কারণে হয়তো রফিক স্যাররা হয়তো বলতে পারবেন যে কেন নীতি নির্ধারকরা এখন এটা নিয়ে আরও নতুনভাবে সচেতন হয়েছেন এবং তারা আরও মানে অনেক গুরুত্ব দিয়ে আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে কিন্তু এখন মানসিক স্বাস্থ্য ব্যবস্থাকে দেখছে। ধন্যবাদ স্যার। আমি একই সঙ্গে আপনাকে একটা সম্পর্ক প্রশ্নও করে রাখি যে আপনি একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে কাজ করছেন এবং বাংলাদেশে আমরা যদি বলি হাইয়েস্ট মেডিকেল ফ্যাকাল্টি আছেন এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, তো সেখানে অন্যান্য ফ্যাকাল্টিতে সাইকিয়াট্রির বাইরে অন্যান্য ফ্যাকাল্টিতে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা কতটুকু? অর্থাৎ সমস্ত চিকিৎসার অন্যান্য অনুষঙ্গে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা ভূমিকা আছে, সেখানে মানসিক ডিপার্টমেন্ট কি সবসময় সম্পৃক্ত হয়? আপনার অভিজ্ঞতা কি বলে স্যার? গত সপ্তাহে আমি একটি থিসিস মানে এক্সামিন হিসেবে গিয়েছিলাম। ওই থিসিসের মূল বিষয়টা ছিল যে অন্যান্য ডিসিপ্লিনের লোকদের মধ্যে সাইকিয়াট্রির ব্যাপারে অ্যাটিচিউডটা কী। মাত্র 4% তারা নিজেরা মানে এটা বেসিক্যালি ইন্টার্ন ডাক্তারদের থেকে কিন্তু গবেষণাটা হয়েছে, বিসিপিএসে একটা ছাত্র ছিল, তো ওখানে দেখেছে যে 100 জনের মধ্যে মাত্র 3.4%, কম বেশি হতে পারে আমার যদি মনে ঠিকভাবে বলে থাকি আর কি, যে তারা সাইকিয়াট্রিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাচ্ছে। যেখানে পাকিস্তানে এবং ইন্ডিয়াতে তাদের মানে মেন্টাল হেলথের ব্যাপারে পজিটিভ অ্যাটিচিউড হচ্ছে মাত্র 50 থেকে 80%, বাংলাদেশে এটা হচ্ছে 75%। আচ্ছা, তার মানে হচ্ছে অন্যান্য ডিসিপ্লিনের ডাক্তারদের মধ্যে কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আগের থেকে অ্যাটিচিউড চেঞ্জ হয়েছে। আগে আমরা বলতাম যে আমাদের ডাক্তারদের মধ্যে যথেষ্ট স্টিগমা আছে, তারাই মানসিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটু বক্র চোখে দেখতো, যে কারণে প্রপার রেফারেল হতো না, করতো না। কিন্তু আমার মনে হয় এখন যথেষ্ট গুরুত্ব বেড়েছে, তারা নিজেরাও সচেতন হয়েছে এবং তাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও তারা যথেষ্ট সচেতন হয়েছে। আমাদেরকে এটা বুঝতে হবে যে ডাক্তাররা, চিকিৎসক সমাজ কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে তারা কাজ করেন। যেহেতু আমরা একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রির মধ্যে দিয়ে কাজ করি, আমাদের কিন্তু ওয়ার্ক আওয়ার অনেক বেশি এবং এই কারণে আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের ঝুঁকিও বেশি। আমার মনে হচ্ছে যে এই গবেষণায় প্রমাণ করে যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ডাক্তারদের এবং সামগ্রিক জনগণের কিন্তু সচেতন অনেক বেড়েছে। আর আমি যদি আমার পার্সোনাল যেই হাসপাতালে আমি কাজ করি, এখানে প্রায় আমি 20 বছরের মতো কাজ করছি আর কি, তো এখানে আমি দেখি যে আমাদের লায়াজু সাইকিয়াট্রিতে প্রচুর রোগীর রেফারেল থাকে করে। যেমন আমার পাশে একজন ইউরোলজিস্ট বসে আছেন, ওনাদের যখন কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় তার একটা ম্যান্ডেটরি পার্ট কিন্তু করতে হয় যে সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন লাগে। মেডিসিনে কোনো একটা রোগী ভর্তি হলো, গাইনিতে একটা রোগী ভর্তি হলো বা স্কিনে যদি একটা রোগী ভর্তি হয়, তাদেরও কিন্তু ধরেন যে সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন করে তারা নেন। আমরা প্রতিনিয়তই কিন্তু মানে যে লায়াজু সাইকিয়াট্রি যে ইন্টারডিসিপ্লিনারি যে রেফারেলগুলি দেখছি, আমার মনে হয় অ্যাটিচিউডও পজিটিভ, আবার মানে যথেষ্ট রেফারেল হয় এবং আমি তো এই গবেষণার কথা বললামই যে মানুষের সচেতনতা এবং ইন্টার্নি ডাক্তারদের মধ্যে অনেক বেশি। তার মানে এই বিষয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। যথেষ্ট সুযোগ আছে। ধন্যবাদ স্যার। আমরা আবার আসবো স্যার, আবার আপনার কাছে ফিরে আসছি। মাকসুদ স্যার কারেন্ট অবস্থা সম্পর্কে বলেছেন, আমি একটু স্যার অতীতে যেতে চাই। আমি জানি যে আপনি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, তো সেই ঢাকা মেডিকেল কলেজের সময়টাতে আপনি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলেন বা যখন আপনি ইন্টার্নশিপ করেছেন, তখন স্যার কেমন দেখেছেন? তখন সেখানে আপনার বন্ধুবান্ধব বা সিনিয়র জুনিয়রদের মধ্যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে বা সাইকিয়াট্রিকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার ব্যাপারে আপনি কোনো তাদের মধ্যে প্রণোদনা বা আগ্রহ দেখেছেন কিনা? আর আপনাদের মেডিকেল কারিকুলামে যখন আপনারা 5th ইয়ারে পড়েছেন বা সেই ফাইনাল প্রফেশনাল পরীক্ষাতে, তখন সেখানে কি মানসিক রোগের ব্যাপারে ওই রকম কাভারেজ কি ছিল স্যার? আসলে এই যে কোশ্চেনটি করেছেন সেটি করলে আসলে স্মৃতি রোমান্থনে চলে যেতে হয় যে মেডিকেলে যখন স্টুডেন্ট ছিলাম, মেডিকেলে যখন পড়াশোনা করেছি, তা আসলে দেখেন এটা একটা স্টিগমা টাইপের অনেকটা ছিল যে মানসিক স্বাস্থ্য মানে আমি এই ব্যাপারে চিকিৎসা নিতে যাওয়াই মিনস মানে আমি মনে হয় মেন্টালি নট ওয়েল অ্যান্ড গুড, মানে এই ধারণাটা থেকে কিন্তু এখন আমাদের কিন্তু সমাজেও কিন্তু অনেকটা সরে এসেছে। এটা তো সরে আসতে হলে অবশ্যই যেমন সমাজে যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করেন তাদেরও যেমন ইম্পর্টেন্স আছে সেখানে, এবং সেক্ষেত্রে কিন্তু ডাক্তারদের একটা ইম্পর্টেন্স আছে। দেখেন আমরা যখন এমবিবিএস লাইফে পড়াশোনা করেছি তখন কিন্তু ওই এমবিবিএস সিলেবাসে সেটাই কিন্তু আমাদেরকে এই ডিফারেন্সটি তৈরি করে দিয়েছে। আপনি যদি এমবিবিএস সিলেবাসে যদি আপনাকে বাধ্যতামূলক করে দেন যে আমাকে এই সাবজেক্টটি পড়তে হবে এবং তোমার কারিকুলামে তুমি এত আওয়ার তোমার যদি এটার মধ্যে ওয়ার্ক না থাকে, দেন ইউ ক্যান নট গেট ইউর রেজিস্ট্রেশন, তাহলে কিন্তু আপনাকে বাধ্যতামূলক আপনি হলেন যে আপনি এখানে কারিকুলামের মধ্যে আপনি আছে এবং আপনাকে এটা করতে হবে বাধ্যতামূলক। আর যদি আমাদের তা না থাকে তাহলে আমরা কী করি? আমরা অন্যান্য ওয়ার্ডগুলোকে খুব সিরিয়াসলি করি
ইন্টার্নির সময় খুব সিরিয়াসলি এসে দেখি, তখন আমরা ওই অংশটুকুকে আমরা ফাঁকি দিই, যে আমরা 5 দিন বা 7 দিন একদিন যে ওটা সিগনেচার নিয়ে আসি স্যারের কাছ থেকে, সেটাই হয়ে যায়। আসলে এই লেভেলগুলোতে হয়তো আপনি ঢাকা মেডিকেল আর অন্য মেডিকেলের সাথে হয়তো বা এটুকু পার্থক্য থাকতে পারে যে হয়তো আমাদেরকে সিরিয়াসলি সেটি করিয়েছেন, আমরা দেখেছি, পড়েছি, সেই পর্যন্তই কিন্তু শেষ। বাট বাস্তবিক জীবনে যেটা আমাদের কতটুকু প্রয়োজন হয়, যেমন আমাদেরকে ডাক্তার মাকসুদ স্যার কী বললেন যে রেনাল ট্রান্সপ্লান্টেশনে ইট ইজ ম্যান্ডেটরি, যে আপনি মেন্টালি কি মানে সুস্থ আছেন কি না। কারণ আপনি যখন একজন ডোনার হিসেবে যাবেন, আমরা ডোনারকে আমরা সিলেক্ট করি এবং রিসিপিয়েন্টকে আমরা সিলেক্ট করি যে তাদের সুস্থতা কতটুকু। যদি ওইখানে যদি একজন সাইকিয়াট্রিস্ট যদি সেটাকে সার্টিফিকেট না দেন, তাহলে কিন্তু পুরো রেনাল ট্রান্সপ্লান্টেশনটাই পোস্টপোন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি এখন। তার মানে এই যে ইন্টার ডিপার্টমেন্ট রিলেশনশিপটা যেটা হলো, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি মানসিক স্বাস্থ্যকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, সেটা কিন্তু আমাদের এই ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আমি সেটা আপনাকে নিশ্চয়ই বুঝাতে পেরেছি। তবে আমাদের যে ওই সময়কার যেইভাবে ডেভেলপমেন্টটা হয়েছিল বা স্বাস্থ্যের, আমি মনে করি শুধু এটা ঢাকা মেডিকেল নয়, এটা অন্যান্য মেডিকেল কলেজ কিংবা প্রাইভেট মেডিকেল কলেজ সেক্টরে সেগুলোকে কিন্তু সম্পূর্ণ কারিকুলামে এই ধরনের গুরুত্বপূর্ণ সিলেবাসের অংশটুকু রেখে, এবং পরবর্তীতে বিশেষ করে ইন্টার্নশিপের সময় যখন আপনাকে আগ্রহী করে তোলা, যে আমরা যেটা মাকসুদ স্যার বলেন যে সাইকিয়াট্রিতে যাওয়ার টেন্ডেন্সিটা মানুষের কম, যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনার টেন্ডেন্সিটা কম, তো সেখানেই আমাদেরকে আগ্রহী করে তুলতে হবে। কারণ এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছি যে আপনি যদি মানসিকভাবেই সুস্থ না হন, তাহলে আপনি কিন্তু শারীরিকভাবে আপনি সুস্থ না, সম্পূর্ণ সুস্থ না। তাহলে সেটির দিকে তাকিয়েই আমাদেরকে অবশ্যই এই ব্যাপারগুলোতে আরও গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ স্যার। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর রফিক স্যার, আমরা বিরতির আগে আপনার কাছে ছিলাম, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। তো এই যে আপনি আপনার সময়ের কিছু স্মৃতিচারণ করলেন, যে তখন আসলে অত সিরিয়াস ছিল না বা খুব বেশি কাভারেজ আসলে ওই সময়টাতে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ছিল না, কিন্তু আমরা এখন বলতে পারি যে এখনকার আন্ডার গ্রাজুয়েট কারিকুলামে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন এখন 4th ইয়ারে একটা নির্দিষ্ট সময় ক্লিনিক্যাল প্লেসমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে, 5th ইয়ারে করা হয়েছে, 4th ইয়ারে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লেকচার সেখানে রাখা হয়েছে, 5th ইয়ারেও রাখা হয়েছে। এবং আপনি আরও অবাক হবেন, বা আমি বলবো এটা আমাদের জন্য একটা চমৎকার ব্যাপার, যে এখন একদম মেডিকেলের 1st ইয়ারে বিহেভিয়ারাল সায়েন্সকে ইনক্লুড করা হয়েছে, এবং সেই বিহেভিয়ারাল সায়েন্সটা মূলত সাইকিয়াট্রিস্টরাই নিয়ে থাকেন, এটি পড়ানো হয়ে থাকে। এবং ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় একটা বোর্ড থাকার কথা যেখানে সাইকিয়াট্রিস্ট থাকবেন, অর্থাৎ সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশনস ছাড়া বা সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট ছাড়া এখন ফাইনাল প্রফেশনাল ফর্মালি তাকে উত্তরানো সম্ভব না। তো আমরা বলবো যে কারিকুলামের দিক থেকে অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যথেষ্ট সংখ্যক সাইকিয়াট্রিস্ট আসলে কিন্তু নাই। যেমন সরকারি মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে যদি আমি আসি, সে আমাদের পুরনো মেডিকেল কলেজগুলো ছাড়া অনেক নতুন মেডিকেল কলেজগুলিতে কিন্তু সাইকিয়াট্রিস্ট নাই। সেটা হয়তো পোস্টিং নাই, পদ সৃজন, সরকারি কিছু আমলাতান্ত্রিক ব্যাপার আছে। কিন্তু যেটা হতাশাজনক সেটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজগুলো, অনেক বেশ কিছু বড় বা পুরনো বেসরকারি মেডিকেল কলেজগুলো বাদ দিলে অধিকাংশ বেসরকারি মেডিকেল কলেজগুলোতেই কিন্তু কোনো সাইকিয়াট্রিস্ট নাই, কিন্তু সেখান থেকে এক একজন পাশ করে গ্র্যাজুয়েট বের হচ্ছেন, মেডিকেল গ্র্যাজুয়েট। এই ঢাকা শহরে বেশ কিছু বহুল প্রচলিত বা বহুল পরিচিত প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে কিন্তু সাইকিয়াট্রিস্ট নেই। এমনকি যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে আছে সেখানে একজন সাইকিয়াট্রিস্টকে দিয়ে তারা পুরো একটা মেডিকেল কলেজকে তারা কাভার দেওয়ার চেষ্টা করছেন। এই জায়গায় স্যার আপনি একজন স্পেশালিস্ট ডক্টর হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, আপনার পজিশন থেকে আপনি জিনিসটাকে কীভাবে দেখেন? আপনি যেই পুরো সিনারিওটা যেটা বললেন, এটা মেডিকেল কলেজ থেকে শুরু করে তারপরে আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে সব লেভেলে আমার জানা মতে যেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে সাইকিয়াট্রিস্টের সংখ্যা, সেই সংখ্যাটাই আসলে অপ্রতুল। এবং সাইকিয়াট্রিস্টের সংখ্যা আমার জানা মতে যে প্রায় হয়তো 400 এরকম ধরনের এই লেভেলের সাইকিয়াট্রিস্ট আছে। তারপরে দেখেন মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজই আছে আমাদের 37, এবং প্রাইভেট মেডিকেল কলেজই আছে প্রায় 78-এর উপরে। তা এই যে সরকারি মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ, এগুলোতে কিন্তু আপনি MBBS ডিগ্রি দিচ্ছেন,
সেখানে এমবিবিএস থেকে তারা পাশ করছেন, তাদের একটা সুনির্দিষ্ট কারিকুলাম আছে, কিন্তু সেই কারিকুলামটি বাস্তবায়ন হতে হলে তার মানে আপনাকে একজন সাইকিয়াট্রিস্ট দরকার আছে। কিন্তু আপনার সব লেভেলে কি সেই ব্যবস্থাটা আছে? সেই ব্যবস্থাটি নাই, এবং সেই ডেভেলপমেন্টটা কিন্তু হয়নি। এবং এটাকে তদারকি করার জন্য যেমন গভর্নমেন্টের যেমন সংস্থাগুলো আছে, যেমন ডিজি হেলথ বলেন কিংবা মিনিস্ট্রি আছেন, তারা দেখেন ইভেন বিএমডিসি আমাদেরকে সেই পারপাসটা সার্ভ করছেন। তাহলে কেন হচ্ছে না? এই ডেভেলপমেন্টটা যদি না হয়, আপনি আমাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাদেরকে বিহেভিয়ারাল সায়েন্স তাকে পড়ানো হচ্ছে, কারণ আপনি যদি বিহেভিয়ারাল সায়েন্সটা না জানেন, আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি একজন ডাক্তার হবেন, তার পরিপূর্ণ ডাক্তার কিন্তু আপনি হতে পারছেন না, কিন্তু ভালো চিকিৎসক হচ্ছেন না। কারণ একজন ভালো চিকিৎসক হতে হলে আপনাকে প্রথমে আপনি বিহেভিয়ারাল সায়েন্সটা সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার কনফিডেন্সটা লেভেলটা জানতে হবে, এবং আপনি কীভাবে একজন পেশেন্টের সাথে আচরণ করবেন, কী করবেন, সেটা কিন্তু আপনি তার মানে কি ফার্স্ট ইয়ার থেকে আপনি সেটাকে ওয়েল ট্রেন্ড আপ হচ্ছেন। তো সেই জায়গাটাতে কিন্তু আপনার প্রথমেই আপনার হচ্ছে না, এবং তার পরবর্তীতে আপনি যখন আপনার কারিকুলাম যেগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হলে একজন দক্ষ সাইকিয়াট্রিস্ট লাগবে, এবং ভালো মানের টিচার দরকার হবে। এবং সেই টিচার যদি আপনি করতে চান, তাহলে তাহলে কি করা উচিত বলে আমার কাছে মনে হয়, সেখানে আমাদের মেডিকেল কলেজগুলো আমরা যে পরিমাণে বেড়েছে, সেই পরিমাণে আমাদের সাবজেক্টগুলোতে স্পেশালিস্ট কিন্তু সেই পরিমাণে ডেভেলপমেন্টগুলো হয়নি। এটি শুধু যে সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রেই প্রবলেম তা না, অনেক সাবজেক্টই আছেন যেখানে আপনার সরকারি মেডিকেল কলেজগুলোতে আমাদের ওয়েল ট্রেন্ড আপ টিচার নেই, অনেকগুলোতে পদ সৃষ্টি হয়। বেসিক সায়েন্সও আমাদের কিন্তু সেই সমস্যাটা আছে যে ওয়েল ট্রেন্ড আপ টিচার নেই। তাহলে এই যে টিচার সংকট, এটাকে করতে হলে আপনাকে অবশ্যই মানসম্পন্ন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিধারী ডাক্তার দরকার, এবং সেটাকে আপনি যে আমাদের যে এখন লিমিটেশন আছে যে আমার বিশেষ করে যে এমএস বা এমডি যে কোর্স আছে এমবিবিএসের পরে, বা কিংবা আপনি এফসিপিএস যে ডিগ্রিধারী আছেন, তাদেরকে যে সংখ্যাটা, সেই সংখ্যাটার পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে। তাহলে কিন্তু আপনার সম্ভব হবে যে তাদেরকে, এবং আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকতে হবে, আমরা মানসিকভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশন থাকতে হবে যে আমরা শুধু ঢাকা কেন্দ্রিক যেন আমরা না থাকি। কারণ আমাদের তো অনেক মেডিকেল কলেজ আছে ঢাকার বাইরে, সেখানে যেন আমরা আমাদের শিক্ষাদানে, আমরা যেন পাঠ্যদানে আমরা যেন আগ্রহ হই, এবং সেখানে আমাদের পোস্টিং হলে সেখানে যেন আমরা যাই, তাহলে কিন্তু সম্ভব হবে আপনার একজন ভালো দক্ষ চিকিৎসক তৈরি করা। কারণ আপনি এখন যদি দক্ষ চিকিৎসক তৈরি করতে না পারেন, সারা ওয়ার্ল্ডের সাথে কিন্তু আপনি কম্পিটিটিভ যেতে পারবেন না। কারণ আপনাকে সেটা করতে হলে ওই বিদেশের মানের সাথে আপনি জানতে হবে। আপনি রিসেন্টলি আপনি জানেন যে মেডিকেলে যে অ্যাক্রিডিটেশনের যে ব্যাপারটা, যেটা আমরা বিদেশের সাথে আমাদের যে তুলনামূলক যেটা হয়, যেটা আপনি এখান থেকে যে বিদেশে যখন পড়তে যাবেন তখন অ্যাক্রিডিটেশন না থাকলে কিন্তু আপনার সেই স্বীকৃতি আপনাকে দিচ্ছে না। তো সেখানে কিন্তু আমাদের দেশে একমাত্র ঢাকা মেডিকেল, আর পরবর্তীতে আরেকটা মেডিকেলের জন্য প্রস্তাবনা আছে, সেটা হয়নি। ঢাকা মেডিকেলকে তারা দিয়ে গেছেন, এবং পরবর্তীতে সেটা দিবেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এবং দেখেন অন্যান্য সরকারি মেডিকেল কলেজগুলো কিন্তু সেইখানে অ্যাক্রিডিটেশনের আওতায় এখন আসে। তার মানে কি এই লেভেলটা আপনাকে সমানে আসতে হবে, এবং সেই লেভেলে আসতে হলে আপনাকে অবশ্যই সাইকিয়াট্রিস্ট দরকার হবে। আপনি সেটা না থাকলে কিন্তু আপনাকে তারা সেটা দিচ্ছেন না। আর প্রাইভেট মেডিকেল কলেজে আমাদের চিন্তা ভাবনা আছে, যেন এই প্রাইভেট মেডিকেল কলেজে আমরাও দিনকে একটা অনুষ্ঠানে গিয়েছি, এবং সেখানে বলে এসেছি যে সরকারের পাশাপাশি যেন প্রাইভেট মেডিকেল কলেজগুলো যেন অ্যাক্রিডিটেশনের আওতায় নিয়ে আসা হয়। এবং সেটা যখন আপনি আনতে যাবেন, তার মানে তার ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি এই ধরনের শিক্ষিত, এই ধরনের ভালো মানের টিচার আপনার দরকার হবে। সেই জন্য আপনাকে এই পোস্ট গ্রাজুয়েশনধারী ভালো টিচার আনতে হলে আপনাকে সংখ্যাটাকে কিন্তু বাড়াতে হবে। সেই দিকেও আমাদের যারা আছেন, যারা সোসাইটিতে যারা নীতি নির্ধারক, বিশেষ করে আপনি জানেন যে আমাদের সাইকিয়াট্রিস্ট সোসাইটি আছে, মেডিসিন সোসাইটি আছে, সার্জারি সোসাইটি আছে, ইউরোলজি সোসাইটি আছে, তাদেরও কিন্তু একটি দায়িত্ব সেভাবে তার সাবজেক্টকে ডেভেলপমেন্ট করা। এবং তার সাবজেক্টকে ডেভেলপমেন্ট করতে হলে সে ওই সাবজেক্টের যারা রিলেটেড যারা আছেন, তারা এটিকে সুপারিশক্রমে যদি সরকারের কাছে প্রস্তাবনা আকারে তারা দেন, তখন কিন্তু অবশ্যই এই সরকারও সেটাকে বিবেচনার বিষয় হিসেবে নিয়ে আসবেন। তাহলেই সম্ভব এদেশের এই যে আমাদের যে বর্তমানে যে প্রবলেম হবে, যে কথাটি আপনি বললেন, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সেখানে এই সংখ্যা যদি আমরা বাড়াতে পারি এবং মানসম্পন্ন টিচার যদি আমরা দিতে পারি, তাহলেই আমাদের মানসম্পন্ন একজন ডাক্তার বের হবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমি আরেকটু আপনার কাছ থেকে শুনতে চাইবো স্যার, যেহেতু একজন ডক্টরের পাশাপাশি আপনি একজন রাজনীতিবিদও, এখন আমাদের যেমন সরকারিভাবে তো আসলে কিছু আমলাতান্ত্রিক জটিলতা থাকে, পদ সৃজন বা এগুলো রাজস্ব খাতে নেওয়া অনেকগুলো কিছু বিষয় থাকে, কিন্তু বেসরকারি খাতে কিন্তু আমরা দেখছি ব্যবসায়িক উদ্দেশ্যটাই আসলে মুখ্য।
যে পুরনো মেডিকেল কলেজগুলোর কথা বললাম বেশিরভাগই কোনো না কোনো ট্রাস্ট দিয়ে পরিচালিত, যেখানে ওইভাবে লাভের ব্যাপারটা খুব খেয়াল করা হয় না, সেখানে কিন্তু মোটামুটি সাইকিয়াট্রিস্ট আছেন বা অনেক স্পেশালিটি ডক্টরই আছেন। আর যেগুলো ব্যক্তি মালিকানাধীন, যেখানে প্রফিটটাই মুখ্য, সেই সমস্ত মেডিকেল কলেজগুলোতে দেখা যাচ্ছে যে তারা কিভাবে কম জনবল দিয়ে অধিক লাভ করবেন এরকম একটা মেন্টালিটি থাকে। সুতরাং সেখানে কিন্তু স্যার একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের ভূমিকা পালন করার একটা সুযোগ আছে। আপনি কি বলেন স্যার, এই ব্যবসায়ী যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে যারা লাভজনক ব্যাপারটা শুধুমাত্র দেখছেন, তাদের কোনো বাধ্য করা যাবে যে তারা বিএমডিসির নিয়ম অনুযায়ী বা এখনকার ওই অ্যাক্রিডিটেশন অ্যাচিভ করার জন্য বা জাস্ট তাকে একটা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম চালু রাখার জন্য তাকে সব ডিসিপ্লিন পার্টিকুলারলি সাইকিয়াট্রিতে তারা ম্যান পাওয়ার সেখানে নিয়োগ দেবেন, যেখানে ঢাকা শহরে অনেক সাইকিয়াট্রিস্ট, প্রাইভেট সাইকিয়াট্রিস্ট পার্টিকুলারলি এখনও জবলেস, তারা পাশ করেছেন চাকরি পাচ্ছেন না, কিন্তু একই সঙ্গে ঢাকায় অনেক প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে সাইকিয়াট্রিস্ট নাই। আসলে এটা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপরে। যেহেতু যারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আছেন, আমাদের যারা ডাক্তারদের অ্যাসোসিয়েশন যেটা আছেন, এবং সেখানে এবং বিভিন্ন সোসাইটি যারা আছেন, তাদেরকেও কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এবং এখানে সবচেয়ে বড় রোল প্লে করতে পারে কিন্তু বিএমডিসি। এবং আপনি যখন মেডিকেল কলেজের ডিন যারা আছেন, যেমন আপনার আন্ডার গ্রাজুয়েট ডিন, পোস্ট গ্রাজুয়েট ডিন, তারা যদি এই ব্যাপারে তাদের ভূমিকা পালন করেন তাহলে কিন্তু সম্ভব। কারণ সরকারের কিন্তু আমরা ভালো একটি সূচনা দিয়ে দেখছি যে সরকার সেটি শুরু করেছে। যেমন ডাক্তার তার ডিউটিটা ঠিকমতো করছেন কিনা, কিংবা ডাক্তার তার যথাসময়ে তার হসপিটালে আছেন কিনা, সেই ব্যাপারে কিন্তু সরকার সেভাবে কিন্তু শুরু করেছেন এবং সেটা প্রয়োজন বোধে তারা পানিশমেন্টের পর্যন্ত ব্যবস্থা করেছেন। তাহলে আপনি যারা এই প্রতিষ্ঠানগুলো যারা তার কারিকুলাম অনুসারে তার একজন এই সাইকিয়াট্রিস্ট থাকার দরকার, কিন্তু সেখানে নাই, তাহলে কিন্তু আপনার হাতে অস্ত্র আছে। আপনার যে রেজিস্ট্রেশনের যে হসপিটালের যে রেজিস্ট্রেশন বা শিক্ষা প্রতিষ্ঠানের যে রেজিস্ট্রেশন, সেটি কিন্তু আপনার হাতে কিন্তু আপনার আছে, শুধু আপনি চাইলেই কিন্তু সেটিকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন। সুতরাং সেজন্য আপনাকে প্রপার লোকবল দরকার হবে। এবং আপনি এই ব্যাপারে আমি বিশেষ করে অনুরোধ করব যারা আন্ডার গ্রাজুয়েট ডিন যারা আছেন এবং বিএমডিসির যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারা অবশ্যই সে ব্যাপারে তাদের যথেষ্ট তারা সচেতন হবেন এবং তারা সেখানে যেই সকল মেডিকেল কলেজে এই ধরনের প্রভিশন আছে কিন্তু তারা রাখছেন না, তাদের টিচার রাখছেন না, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, তাহলেই কিন্তু সম্ভব। কারণ এটা সচেতন করা, কারণ আপনি একজন সাইকিয়াট্রিস্ট থাকলে আপনাকে বুঝতে হবে শুধু টিচারদের পড়াশোনা, ওই স্টুডেন্টদের পড়াশোনার জন্য না, যারা টিচার আছেন ওইখানে হসপিটালে যারা জব করেন কর্মকর্তা, তাদের চিকিৎসার পারপাসে তো তাকে সাইকিয়াট্রিস্ট একজন দরকার হচ্ছে। তাহলে আপনি কিন্তু তাকে বেনিফিশিয়ারি হচ্ছেন, আপনি তাকে নিয়োগ দিচ্ছেন, আপনি যেই খরচটা তার পিছনে করবেন তার চেয়ে কিন্তু প্রায় 3-4 গুণ বেশি আদায় করতে পারছেন তার কাছ থেকে। তাহলে সেই জায়গাটা আপনি কেন লস করবেন? সুতরাং সেই জায়গাতেও কিন্তু গভর্নমেন্টের পাশাপাশি যারা উদ্যোক্তা তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তারা যদি চান তাহলে কিন্তু সম্ভব এই দেশে আপনার বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আরেকটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। মাকসুদ স্যার, এবার আপনার কাছে আসছি। আমাদের শেষ কথোপকথনে রফিক স্যার বলছিলেন যে হ্যাঁ, আমরা যদি এখানে কিছুটা বিনিয়োগ করি বা এই যে আমাদের বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগ করলে তারা আসলে কয়েক গুণ বেশি প্রফিট পাবেন। তো বিশ্বব্যাপী কিন্তু এই কথাটি শোনা যাচ্ছে। তো এই বিষয়ে স্যার কেন মানুষ মেন্টাল হেলথে বিনিয়োগ করবেন, এই বিষয়ে যদি আপনি স্যার একটু বলেন। জি, এই আমাদের যে সহ আলোচক প্রফেসর রফিকুল ইসলাম স্যার তো বললেনই যে মেন্টাল হেলথে বিনিয়োগ করলে অনেক বেশি এটা রিটার্ন আসে। বাইরের দেশে একটা স্টাডি আছে, গবেষণা আছে, যেখানে বলছে মানে বেসিক্যালি আমেরিকাতে আর কি, প্রতি $1 মেন্টাল হেলথের ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে যদি বিনিয়োগ করা হয় তাহলে $4 থেকে $5 রিটার্ন আসে। তো আমরা জানি যে এই পাশ্চাত্যের যেসব আধুনিক দেশ, মানে পশ্চিমা দেশ তো আধুনিক, মানে তারা প্রোগ্রেসিভ এবং ডেভেলপ কান্ট্রি, ওদের দেশে তারা বিষণ্ণতা এবং দুশ্চিন্তা এই জাতীয় রোগীর উপর তারা প্রচুর কনসার্ন এবং তারা মনে করছেন যে একটা মানুষের যে ওয়ার্ক প্রোডাক্টিভিটি এটা যতটুকু পাওয়া উচিত এটা অনেকাংশে পাওয়া যায় না, কারণ তাদের মধ্যে যে ডিপ্রেশন অ্যাংজাইটি থাকে এটা তো চোখে পড়ে না। আপনার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, এটা তো এভিডেন্ট। যদি আপনার ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, এটা তো আপনি কোনো ব্লাড টেস্ট করে মাপতে পারবেন না। তো এই জন্য তারা দেখতেছে যে এটাতে তাদের বড় ধরনের
ওয়ার্ক আউটপুট তারা পাচ্ছে না। একজন মানে কর্মকর্তা বা কর্মচারীকে যদি ডিপ্রেশন, বিষণ্ণতা বা হতাশায় ভোগেন, তাহলে তার কাছ থেকে সরকার, দেশ, তারপর আপনার জাতি, রাষ্ট্র, মানে তার এমপ্লয়ার যেই পরিমাণ বেনিফিট পাওয়ার কথা এটা পায় না। তো এই কারণে তারা 2030 সালের কথা মাথায় রেখে প্রচুর বিনিয়োগ করছেন এবং তারা মনে করছেন যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ওইভাবেই আসবে। তো আমরা তো আসলে এই মানে আমাদের তো একটা মানে আপস্কেলে আমরা এসছি, আমরা মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে। যদিও এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে, কিন্তু আমাদেরকে আগামী দিনের বাস্তবতায় ওভাবেই চিন্তা করতে হবে। আমাদের দেশে মানসিক রোগের প্রকোপ বাড়বে এবং ওই আঙ্গিকে আমার মনে হয় রাষ্ট্রের প্রয়োজন এখন অনেক বেশি মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ করা। আপনি জানেন যে বাংলাদেশের টোটাল যে হেলথ বাজেট, এটা হয়তো রফিক স্যার বলতে পারবেন, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ কিন্তু টোটাল হেলথের বিনিয়োগের মাত্র 0.44 থেকে 0.8, মানে গড়ে 0.5%। তার মানে যদি রাষ্ট্র যদি 100 টাকা আপনার যদি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে থাকে, 50 পয়সা আমরা পাচ্ছি হচ্ছে মানসিক স্বাস্থ্যে। এটাই বলছে যে কতটা অপ্রতুল, যেখানে পাশ্চাত্য দেশে হয়তো আপনি মানে জানেন যে অনেক গুণ বেশি। তো আমার মনে হয় সময় এসছে যে আমাদের মানসিক স্বাস্থ্যে ভালোভাবে বিনিয়োগ করা, এবং এটা খালি টপ লেভেলে না, প্রান্তিক জনগোষ্ঠীর সেবায়ও কিন্তু এই পরিমাণ বিনিয়োগ করা উচিত, যেন সবাই এর সুফল ভোগ করে। ধন্যবাদ স্যার। আমি তাহলে এটার সঙ্গে আসছি যে আমাদের স্বাস্থ্য বিনিয়োগের ব্যাপারে বা সরকারের এটাকে স্বাস্থ্যসেবার মধ্যে ইনকর্পোরেট করার ব্যাপারে। তো আমরা তো এতক্ষণ কারিকুলাম, মেডিকেল কলেজ অনেক কিছুতে থাকলাম, কিন্তু এই যে জনগণের দোরগোড়ায়, হ্যাঁ, একদম মানুষ যাতে তার নিজের জায়গাতেই একটা মানুষের স্বাস্থ্যসেবা পেতে পারেন, তো সুতরাং সেটার একটা বিকল্প হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যে মানুষের স্বাস্থ্যকে অঙ্গীভূত করা। এবং আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা ছিল যে তারা তারা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে যথেষ্ট গুরুত্ব দিবেন, যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানো। তো সুতরাং স্যার সেইভাবেই যদি চিন্তা করি, এই বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যকে কিভাবে অঙ্গীভূত করা যেতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমাদেরকে যে সার্বজনীন যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাকে যদি আপনি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে চান, তাহলে কিন্তু আপনাকে যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় অবশ্যই মানসিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে ইনক্লুড করতে হবে। এবং সেখানে কিন্তু একটু কথা ভালোই বলেছেন যে আমাদের যে বাজেট, সেই বাজেটের দেখা যাচ্ছে যে 0.44 থেকে 0.48% আপনার মাত্র মানসিক স্বাস্থ্য ব্যবস্থায় ইনক্লুড হচ্ছে, তাই না? সেখানে আমাদের দেশে। অথচ আমরা বলছি যে এনএসএস এর আদলে স্বাস্থ্য ব্যবস্থাকে উই ওয়ান্ট টু ডেভেলপ ইট, তাই না? আমরা তো বলছি এটা যে আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থাকে সেই আমরা নিতে চাই, অথচ সেখানে কিন্তু নিয়ার অ্যাবাউট 16 গুণ আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে যে বাজেট, তার চেয়ে প্রায় 16 গুণ বাজেট সেখানে কিন্তু আছে। তাহলে অবশ্যই আমরা সেই আদলে যেতে চাই এবং সে পৌঁছতে চাই, তাহলে এটা কিন্তু আর একদিনে সম্ভব না। অবশ্যই এটাকে কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। এবং আপনার যে বাজেট, যেটা আমরা চাচ্ছি যে জিডিপির 5% সেখানে স্বাস্থ্য খাতে ইনক্লুড করা, সেই ইনক্লুড করতে গেলেও কিন্তু আপনাকে এটাকে পর্যায়ক্রমে নিয়ে আসতে হবে বিভিন্ন ধাপে, এবং দিস ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং জব। কারণ আপনি যখন এই সেক্টরে আপনি 5% আনবেন, তাহলে অন্য সেক্টর থেকে সেটাকে কিন্তু কাট করতে হচ্ছে। এবং সরকারের যে খরচটা, যেটা খরচ হয়, সেই খরচটা কিন্তু আপনি অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারলেন। এবং একই সঙ্গে অনেক সচেতনতাও বাড়বে, অনেক সচেতনতা, একদম ঘরে ঘরেই সচেতনতা চলে যাবে। সেই জন্যই আপনি প্রাথমিক স্বাস্থ্য যদি আপনি এটাকে ইনক্লুড করতে পারেন, তাহলে আমি মনে করি যে এই ধরনের আমাদের যে পরিকল্পনা, যে বাংলা জাতীয় দল যে পরিকল্পনাটা নিয়েছে, সেটাও কিন্তু অনেকাংশে সহজ হয়ে আসবে। এবং তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনি ঠিকই বলেছেন, এই ধরনের কথাগুলো আছে যে নারী শিশুদেরকে চিকিৎসার কীভাবে সহায়তা করা যায়, কিংবা মানসিক রোগীদেরকে কীভাবে সহায়তা করা যায়, সে ব্যাপারে কিন্তু তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেখানে আছে। এবং আপনি দেখেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটি বলেছে যে হেলথ কার্ড যেটি করবেন, সেখানে কিন্তু আপনি যদি তার ডায়াগনোসিসটি থাকে, তাহলে কিন্তু আপনি প্রাথমিক আপনি ধরতে পারবেন যে সে একসময় এই রোগের সাফার হয়েছিল, এটার এখন বর্তমান কি অবস্থা। তখনই কিন্তু আমরা ওইখান থেকে ডায়াগনোসিস হয়ে কিন্তু ডাক্তার মাকসুদ স্যারের কাছে টারশিয়ারি লেভেলে চলে গেল, এবং তারও জন্য কিন্তু চিকিৎসাটা কিন্তু সহজ হয়ে গেল, যে তার এই চিকিৎসাটা এরকম ছিলেন এবং সেই এই কারণে এটা ভুগছেন। রেফারেল, ব্যাক রেফারেল। থ্যাংক ইউ স্যার। আবার আসবো আপনার কাছে। মাকসুদ স্যার, আপনার কাছে আসছি যে আমরা তো এখন তাহলে প্রাথমিক সেবা পর্যন্ত নিয়ে আসলাম, আন্ডার গ্রাজুয়েট কারিকুলাম নিয়ে কথা হলো, কিন্তু এখন সাইকিয়াট্রি তো এক্সপান্ড করছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাবজেক্ট কিন্তু সাব স্পেশালিটি, সুপার স্পেশালিটি অনেক গুরুত্ব পাচ্ছে। তো মানসিক স্বাস্থ্য এরকম অনেক সাব স্পেশালিটি রয়েছে, এডিকশন সাইকিয়াট্রি, মাদকাসক্তির ব্যাপারে, সেক্সুয়াল সাইকিয়াট্রি, ফরেনসিক সাইকিয়াট্রি।
তো এই সাবস্পেশালিটিগুলো এখন মানসিক স্বাস্থ্যে বা আমাদের বাংলাদেশের সাইকিয়াট্রিতে কী অবস্থা? যদি সাবস্পেশালিটি ডেভেলপ করতে হয় তাহলে সাবস্পেশালিটিতে কোর্স খুলতে হবে। এবং আপনি যেহেতু বিএমইউতে আছেন, যেহেতু একমাত্র বাংলাদেশের মেডিকেল ইউনিভার্সিটি এখন পর্যন্ত ফাংশনাল, সুতরাং তারাই যদি এই ধরনের কোনো অফার করেন তাহলে হয়তো এটার পরবর্তীতে আমরা সুযোগটা কাজে লাগাতে পারবো। এই বিষয়ে আপনার এখনকার অবস্থান কি বা কি করা যেতে পারে? বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আগে যেটা বিএসএমইউ ছিল, তো ওখানে এখন পর্যন্ত 2টা কোর্স আছে। একটা হচ্ছে যে জেনারেল অ্যান্ড অ্যাডাল্ট সাইকিয়াট্রি, প্রাপ্তবয়স্কদের যে মানসিক রোগ সমস্যা, এটা নিয়ে একটা 5 বছর একটা ডিগ্রি আছে, যেটাকে আমরা বলি ডক্টর অফ মেডিসিন, এমডি ডিগ্রি। আরেকটা ডিগ্রি আছে এটা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি। আপনারা জানেন যে শিশু কিশোরের মানসিক যে স্বাস্থ্য, মানসিক যে রোগ, এটাকে আপনি যদি প্রিভেনশন করতে পারেন তাহলে তার ফিউচার প্রবলেমগুলি কমে যায়। এই রিলেটেড দেখুন চাইল্ড সাইকিয়াট্রি একটা বড় একটা সাবজেক্ট, 5 বছর কোর্স। আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে 70 লক্ষ লোক আমাদের ধারণা করা হয় যে আপনার মাদকাসক্ত। এই মাদকাসক্ত যে একটা খালি মানসিক রোগের সমস্যা এটা না, এটা একটা জনসমস্যা। একটা স্টাডিতে আমি একসময় দেখেছিলাম যে একটা গড় এস্টিমেশনে যে একজন মাদক দ্রব্য সেবী সে বছরে যেই পরিমাণ মাদক সেবন করে তাতে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো মানে মানে কনজিউম হয়, মানে তার 2 লক্ষ কোটি টাকা এই সামষ্টিকভাবে 70 লক্ষ মাদকাসক্তিরা কিন্তু খরচ করছে। আপনি যদি বাংলাদেশের মতো একটা যেটা মানে দেশ, গরিব দেশ, সেই দেশের মানে প্রেক্ষাপটে যদি চিন্তা করেন যে 2 লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে, তো কী পরিমাণ মানে ওয়েস্টেজ এটা মানে হচ্ছে, যেটা আমরা আসলে এফোর্ড করতে পারি না। তো এই জন্য মাদকাসক্ত নিরাময়ের জন্য যে আপনার যে মাদকাসক্ত নিরাময়ের যে চিকিৎসা, এটার জন্য একটা ডিগ্রি কিন্তু বাংলাদেশে খুবই জরুরি। যে এই রিলেটেড যে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার জন্য আপনি যখন ডিগ্রি তৈরি করবেন তখন কিন্তু বিশেষজ্ঞ তৈরি হবে। বিশেষজ্ঞ তৈরি হলে কিন্তু যে যার মতো সার্ভিস বাড়বে। এইটা আছে। এবং আমাদের দেশে সবচেয়ে বড় যেটা সমস্যা আছে সেটা হচ্ছে ফরেনসিক সাইকিয়াট্রি। আপনারা জানেন যে পাশ্চাত্যে যে ক্রাইম, অপরাধ, এই অপরাধ বিশেষজ্ঞদের সাথে ওতপ্রোতভাবে কাজ করে ফরেনসিক সাইকিয়াট্রিস্ট। এবং এই ফরেনসিক সাইকিয়াট্রিস্ট বাংলাদেশে আমার জানার মতো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পোস্ট আছে, হয়তো অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে। আপনি নিজেও একজন ফরেনসিক সাইকিয়াট্রিস্ট, কিন্তু আমাদের কিন্তু ওইভাবে ডিগ্রিটা নাই। রাইট। তো এটার জন্য আমরা আমাদের যারা ডায়াসপোরা আছেন, যারা দেশের বাইরে কাজ করছে, ওদের সাথে আমরা ওতপ্রোতভাবে কাজ করছি। এবং আমাদের যে সম্মানিত জাজরা আছেন, জাজদের সাথেও কিন্তু তাদের টিচিং ট্রেনিংয়ের ব্যাপারে কিন্তু আমাদের ডায়াসপোরা কাজ করছে। আমাদের পরিকল্পনা আছে, যদি এটা সফল হয়, কারণ বাংলাদেশে একটা নতুন গভর্নমেন্ট এসছে, তাদের প্রতি মানুষের আশা ভরসা অনেক বেশি। যদি আমরা এটা প্লেস করতে পারি, যেটা আমাদের ধরেন যে ফরেনসিক সাইকিয়াট্রি, সাবস্টেন্স ইউজ অ্যাডিকশন সাইকিয়াট্রি, এই 2টা কোর্স আমাদের জন্য খুবই জরুরি। দেখা যাক কী হয়। আর আরেকটা ব্যাপার আমি একটু মিস করে গিয়েছি, সেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশের কিন্তু এখন পর্যন্ত যেসব মানে মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসা ব্যবস্থা, এটা কিন্তু টার্সিয়ারি কেয়ার ভিত্তিক। তার মানে মেডিকেল কলেজ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, পাবনা মেন্টাল হেলথ। কিন্তু এর বাইরে যে প্রান্তিক যে একটা বিশাল জনগোষ্ঠী আছে, ওই লেভেলে কিন্তু আমরা সার্ভিস দিতে পারছি না। এবং আমার মনে হয় আমার পাশে যে মানে আমার সাথে যে বিশেষজ্ঞ আছেন, এই স্যার হয়তো ভালো বলতে পারবেন যে আমাদের যে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থার যে একটা পরিবর্তনের জন্য আমরা কিভাবে জনগণের দোরগোড়ায় নিতে পারি, আমরা মনে হয় একটা প্রস্তাবনা আকারে আমরা যদি বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাইকিয়াট্রি থেকে যদি মানে নীতি নির্ধারকদেরকে যে দেওয়া হয়, আমার মনে হয় এটাকে বাস্তবায়ন সম্ভব। থ্যাংক ইউ স্যার। আমাদের সময় এসছে সর্বশেষ বিরতিতে যাবার। সর্বশেষ বিরতির পরে ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আমাদের খুবই সীমিত সময়, আপনি জাস্ট এক কথায় যদি কিছু বলেন যে আপনার কোনো সুপারিশ আছে কিনা। আমরা প্রথমের আলোচনায় আবার যাচ্ছি যে মানসিক স্বাস্থ্যের যে বাজেট বরাদ্দ, এটা বাড়াতে হবে। এবং আমরা বর্তমানে যা পাচ্ছি তা অপ্রতুল। এবং মেন্টাল হেলথের যে গ্যাপ, এই গ্যাপটা অনেক বেশি। আর এই গ্যাপটাকে কীভাবে কমানো যায় এবং মানসিক স্বাস্থ্যকে কিভাবে আমরা প্রাথমিক স্বাস্থ্যের সাথে ইনকর্পোরেট করতে পারি, আমরা কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আমরা মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারি, এইটা এখন একটা সময়ের দাবি। অসংখ্য ধন্যবাদ স্যার। রফিক স্যার, আমি আপনার কাছে আসছি। আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আপনার দল এখন ক্ষমতায় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্লোগান ছিল সবার জন্য স্বাস্থ্য। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই যে মানসিক রোগী যারা আছেন তারা কিন্তু খুবই অবহেলিত।
অনেক রকম অ্যাবিউজের শিকার হন তারা। ঘরের মধ্যে দেখা যায় শিকল দিয়ে তাদেরকে বেঁধে রাখে, সামাজিক অনুষ্ঠানে তারা যেতে পারেন না, অর্থাৎ তাদের বেসিক অনেক রাইটস থেকে কিন্তু তারা বঞ্চিত, তার মধ্যে হেলথ রাইটস থেকে কিন্তু তারা বঞ্চিত। এবং অনেক চিকিৎসকদের মাঝেও এই মানসিক রোগীদেরকে স্বাস্থ্যসেবা দেবার ব্যাপারে এক ধরনের স্টিগমা কাজ করে। তো কিভাবে স্যার আপনাদের এই সবার জন্য স্বাস্থ্যসেবার এই স্লোগানে আমাদের এই মানসিক রোগীদেরকেও আপনারা নিয়ে সামগ্রিক এবং সার্বজনীন এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সবার জন্য স্বাস্থ্যটাকে আপনারা এনশিওর করতে পারেন, এই বিষয়ে স্যার আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। দেখেন, আপনি ঠিকই বলেছেন যে আমরা আসলে কি যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, যেটা আমরা বলেছি যে সবার জন্য স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য, শুধু স্বাস্থ্য নয়, সেখানে সুস্বাস্থ্য একটি কথা আছে। তাহলে সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে আপনাকে মানসিকভাবেও কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে, এবং সেখানেই কিন্তু আপনার দরকার। এবং যেখানে প্রাথমিকভাবে আমি আগেও বলেছি যে প্রাথমিকভাবে রোগগুলোকে ডায়াগনোসিস করা এবং সেখান থেকে রেফারেলের সিস্টেমের ব্যবস্থা করা, এবং কিছুক্ষণ আগেও যে আলোচনাগুলো এসেছে যে ফরেন্সিক আপনাদের যে সাইকিয়াট্রিক আলাদা ব্যবস্থা করা, এবং এই সকল ব্যাপারে কিন্তু আমাদের সকলের কিন্তু একটা রোল আছে। এবং আমি সেটা বলেছি যে আপনাদের যে সোসাইটি আছে, সাইকিয়াট্রি যে সোসাইটি আছে, কিংবা বাংলাদেশ মেডিকেল যে অ্যাসোসিয়েশন আছেন, কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছেন, তাদের সকলের কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। এবং তারা যদি এটি একটি প্রচারণা আকারে তারা যদি আমাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তাবনাগুলো দেন, তাহলে কিন্তু সেটাকে সম্ভব এগুলোকে বাস্তবায়ন করা। এবং অবশ্যই সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাটা মিনস তো আমি যে সকলের জন্য সমানভাবে সুস্বাস্থ্য নিশ্চিত করা, এবং সেই সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে আমি সেটা আগেও বলেছি যে প্রাইমারি লেভেল থেকে সেটাকে শুরু করতে হবে, এবং ডোর টু ডোর যে স্বাস্থ্য ব্যবস্থাটি আছে সেখানে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে হবে এবং স্টিগমাগুলোকে দূর করতে হবে, এবং যারা সমাজে বিশেষ করে যে সোশ্যাল ওয়ার্ক করেন তাদেরকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। এবং কাউকেই যেন একজন মানুষ মানসিকভাবে অসুস্থ হতেই পারেন, কিন্তু তার যে প্রপার চিকিৎসাটি দরকার এবং তার যে সুস্থ হওয়া দরকার, এবং তার যে পাশাপাশি তার যে অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে সুনিশ্চিত করা যায়, যেটা একজন মানসিক রোগী যে অন্যান্য রোগেও ভুগতে পারেন সেগুলোকে যেন সুনিশ্চিত করা যায়, সেই ব্যাপারে কিন্তু আমাদের এই প্রাথমিক লেভেল থেকে যদি আপনি সেটাকে ডেভেলপমেন্ট করতে পারেন, এবং সেটা যদি আপনি পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থায় কিংবা ডিস্ট্রিক্ট লেভেলে কিংবা পরবর্তী টার্সিয়ারি লেভেলে যদি সুনিশ্চিত করা যায়, তাহলেই কিন্তু আপনার একটি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা সম্ভব। এবং সেটি করতে পারলেই এবং আমাদের যে সরকার যে এসেছেন এবং তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, এবং তাদের যে পরিকল্পনা, যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটি আপনি দেখেছেন যে বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু অলরেডি তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছেন। এবং স্বাস্থ্য ক্ষেত্রেও যদিও বর্তমানে একটু ক্রাইসিস চলছে, তারা হয়তো অন্যদিকে মনোনিবেশটা হতো, এবং সেই ক্রাইসিসটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই কেটে যাবে। এবং যে বিশেষ করে বাচ্চাদের যে হাম নিয়ে যেটি চলছে যে ক্রাইসিসটা, সেটি কেটে গেলে ইনশাআল্লাহ স্বাস্থ্যের ক্ষেত্রে যে আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা কিন্তু খুবই সহজই সম্ভব। তবে সেই ব্যাপারে এদেশের জনগণের পাশাপাশি যারা সমাজকর্মী আছেন এবং যারা আপনাদের মতো যারা সুশিক্ষিত, যারা বিভিন্ন সোসাইটিকে রিপ্রেজেন্টেটিভ করেন, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। তাহলেই সম্ভব হবে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা এবং সেটি বাস্তবায়ন করা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের স্টুডিওতে কিছুটা সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা রাখবো আমাদের আলোচনার মাধ্যমে কিন্তু এই যে আমাদের মাঝে একজন নীতি নির্ধারক উপস্থিত আছেন, এবং আরও অন্যান্য নীতি নির্ধারকরা আমাদের ধরনের প্রোগ্রামগুলোতে যাতে আসেন, এবং আপনারা যাতে এই আওয়াজগুলো তোলেন, যাতে আমরা এই মানসিক স্বাস্থ্যকে সবার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এই সার্বজনীন সবার জন্য স্বাস্থ্যটাকে নিশ্চিত করতে পারি। পরবর্তী পর্বে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।